হ্যালো স্টুডেন্টস, আজ আমরা দশম শ্রেণীর গণিতের 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস সম্পর্কে পড়ব। এই অধ্যায়ে তোমরা জানবে যে অংশীদারি কারবার কী এবং অংশীদার কাদের বলে। অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু মিলে যদি কোনো ব্যবসা শুরু করতে চাও এবং তাতে যদি তুমি এবং তোমার বন্ধু কিছু কিছু অর্থ বিনিয়োগ করো, তাহলে তোমরা হলে ওই ব্যবসার একজন অংশীদার এবং এই ব্যবসাকে আমরা বলতে পারি অংশীদারি কারবার বা যৌথ ব্যবসা। তাহলে এই ব্যবসায় যদি তোমাদের কিছু পরিমাণ লাভ বা ক্ষতি হয়, তাহলে সেই লাভ বা ক্ষতির অংশ তোমরা নিজেদের মধ্যে কিভাবে ভাগ করে নেবে সেটা আমরা এই অধ্যায়ের মাধ্যমে জেনে নেব। তাহলে শুরু করা যাক। অধ্যায় 14 অংশীদারি কারবার, যেটিকে আমরা পার্টনারশিপ বিজনেসও বলতে পারি। প্রথমেই আমরা কিছু প্রয়োজনীয় তথ্যসমূহ জেনে নেব। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি নিজ নিজ মূলধন দিয়ে একত্রে যদি কোনো ব্যবসা করে, তবে সেই ব্যবসাকে আমরা যৌথ ব্যবসা বা অংশীদারি কারবার বলে থাকি, যেটাকে পার্টনারশিপ বিজনেসও বলা হয়। এবার যাদের মূলধনে এই যৌথ ব্যবসা চলে, তাদের প্রত্যেককে আমরা ওই ব্যবসার অংশীদার বা পার্টনার বলে থাকি। এবার আসছি এই যৌথ ব্যবসার লভ্যাংশ। যদি কোনো অংশীদারি কারবারে অংশীদারদের মূলধন একই সময়ের জন্য নিয়োজিত হয়ে থাকে, তাহলে তাদের নিজ নিজ নিয়োজিত মূলধনের অনুপাতে লাভের অংশ বা লভ্যাংশ বন্টন করা হয়ে থাকে। মানে প্রত্যেকে যদি ধরা হচ্ছে যে এ বি সি তিনজন মূলধন রাখছে, তিনজনই যদি 1 বছরের জন্য রাখে, তাহলে সেক্ষেত্রে তাদের মূলধনের অনুপাতই হবে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত। এবার যদি কেউ ধরে নিই 3 মাস, কেউ 5 মাস, কেউ 6 মাসের জন্য রাখে, তাহলে সেক্ষেত্রে আমাদের অন্য সূত্র প্রযোজ্য হবে। প্রথমে আমরা এর একটা উদাহরণ দেখে নিই। উদাহরণ: মনে করি কোনো অংশীদারি কারবারে 3 জন অংশীদারের নিয়োজিত মূলধন যথাক্রমে x টাকা, y টাকা, z টাকা এবং মূলধনগুলি একই সময়ের জন্য নিয়োজিত। যদি নির্দিষ্ট সময়ের শেষে ব্যবসায় p টাকা লাভ হয়, তবে p টাকা 3 জন অংশীদারের মধ্যে x:y:z অনুপাতে বণ্টিত হবে। এর কারণ হলো এখানে 3 জনই মূলধন একই সময়ের জন্য নিয়োজিত রেখেছেন, যার ফলে এদের লভ্যাংশ তাদের মূলধনের অনুপাতে বণ্টিত হবে। তাহলে এখানে মোট লভ্যাংশ বা মোট লাভ এখানে p। তাহলে প্রথম অংশীদার লভ্যাংশ হিসাবে কত পাবে? p ইন্টু x/x প্লাস y প্লাস z টাকা। দ্বিতীয় অংশীদার লভ্যাংশ হিসাবে p ইন্টু y/x প্লাস y প্লাস z টাকা পাবে। আর তৃতীয় অংশীদার লভ্যাংশ হিসাবে p ইন্টু z/x প্লাস y প্লাস z টাকা পাবে। এবার দ্বিতীয় পয়েন্ট: যদি অংশীদারি কারবারে অংশীদারদের মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, তবে অংশীদারদের লভ্যাংশ তাদের নিয়োজিত মূলধন ও অনুরূপ সময়ের গুণফলের অনুপাতে বন্টন করা হয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে এখানে দেওয়া হয়েছে যে যদি x/y/z টাকা যথাক্রমে t1, t2, t3 সময়ের জন্য নিয়োজিত হয়ে থাকে, তবে মোট লাভ আমরা কিভাবে ভাগ করব? x ইন্টু t1, মানে প্রথমজন টাকা রেখেছিল x কত সময়ের জন্য? t1 সময়ের জন্য, তাহলে তাদের গুণফল ইসটু দ্বিতীয়জন টাকা রেখেছিল y কত সময়ের জন্য? t2 সময়ের জন্য, তাদের গুণফল y_t2। আবার z টাকা রেখেছে t3 সময়ের জন্য, তাহলে z টাকা ইন্টু t3 সময়, তাদের গুণফল। তাহলে আমরা মোট লাভকে
x_t1:y_t2:z_t3 এই অনুপাতে আমরা বন্টন করতে পারি। 3 নম্বর, যদি অংশীদারি কারবারে ক্ষতি হয় তবে মূলধনের পরিমাণ ঠিক রাখতে অংশীদারদের নিজ নিজ মূলধনের অনুপাতে ক্ষতির পরিমাণ দিতে হবে। তার মানে যদি আমরা ধরে নিই যে কেউ এ বি সি তিনজন 10 টাকা 10 টাকা 10 টাকা 30 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেছে। এবার তারা যেহেতু সম পরিমাণে মূলধন দিয়েছে এবং আমরা ধরে নিচ্ছি তারা সবাই একই সময়ের জন্য সেই মূলধনকে নিয়োজিত রেখেছে, তাহলে এক্ষেত্রে মূলধনের অনুপাতটা কি 1:1:1। এবার যদি ধরা যাক সেখানে 3 টাকা ক্ষতি হলো, তাহলে সেই ক্ষতির পরিমাণ কিন্তু প্রত্যেকে সমানভাবে সেই ক্ষতির পরিমাণকে দিতে হবে। মানে এ কেও 1 টাকা দিতে হবে, বি কেও 1 টাকা দিতে হবে, সি কেও 1 টাকা দিতে হবে। তাদের মূলধন থেকে আমরা ক্ষতিটাকে কিন্তু সমানভাবে বন্টন হবে। মানে আমাদের লাভ যেমন মূলধনের অনুপাতে বন্টিত হয়েছিল, ক্ষতিও তেমন মূলধনের অনুপাতেই বন্টিত হবে। এবার আমরা আসছি 1 নম্বর অঙ্কে। দুইজন বন্ধু যথাক্রমে 16,000 টাকা ও 24,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করল। 1 বছরে 3375 টাকা লাভ হলো। কোন বন্ধু কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে প্রথমেই আমাদের কি বার করে নিতে হবে? তাদের মূলধনের অনুপাত। তাহলে দুইজন বন্ধুর মূলধনের অনুপাত। অনুপাত কত হবে? প্রথম জনের মূলধন 16,000 ইস্টু দ্বিতীয় জনের মূলধন কত? 24,000। তাহলে অনুপাত কত গিয়ে দাঁড়াচ্ছে? 16:24। তাহলে এখানে 8 দুগুণে 16, মানে এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে একেও 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে কত? 2:3। তাহলে এটা হলো তাদের মূলধনের অনুপাত। এবার 1 বছরে মোট লাভ হচ্ছে 3375 টাকা। তাহলে 1 বছরে লাভ হচ্ছে কত? 3375 টাকা। তাহলে এবার লভ্যাংশ কি হবে? তাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে লভ্যাংশ মূলধনের অনুপাতে বন্টিত হবে। মূলধনের অনুপাতে বন্টিত হবে। এবার তাহলে প্রথম জন কত পাবে? তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ হিসাবে কত টাকা পাচ্ছে? মোট লাভ হয়েছে 3375, তার 2/2+3। কারণ কি? 2:3 অনুপাতে ভাগ হয়েছে, তাহলে তার টোটাল ভাগের 2 ভাগ পাচ্ছে। তাহলে 2/2+3 মানে 5। তাহলে এখানে 3375 ইন্টু 2/5, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত?
675 ইন্টু 2, তাহলে এখানে আমরা পাচ্ছি 1350 টাকা। 1350 টাকা পাচ্ছে প্রথম বন্ধু লভ্যাংশ হিসাবে, আর দ্বিতীয় বন্ধু লভ্যাংশ হিসাবে আগের বন্ধু লভ্যাংশ হিসেবে এত টাকা পাবে, আর এখানে লভ্যাংশ হিসেবে আবার মোট লাভ কত 3375, তার মোট ভাগের কত 3 ভাগ, তাহলে 3/5, কারণ এখানে 2 + 3 নিচে, তাই 3/5 হচ্ছে। তাহলে এখানে আবার 675 ইন্টু 3, তাহলে এখানে 2025 টাকা পাবে। তাহলে প্রথম বন্ধু লভ্যাংশ হিসেবে পাচ্ছে 1350 টাকা, আর দ্বিতীয় বন্ধু পাচ্ছে 2025 টাকা। এটাই আমাদের নির্ণেয় উত্তর, এই দুটি। এবার আমরা আসছি পরের অঙ্কে, 2 নম্বর অঙ্ক। 3 জন বন্ধু সুবীর, সনাতন ও নাসের যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করল, কিন্তু বৎসরান্তে 2500 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে তা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম জন আমরা দেখছি সুবীর, সে দিচ্ছে 15,000 টাকা, সনাতন দিচ্ছে 10,000 টাকা এবং নাসের দিচ্ছে 25,000 টাকা। তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তিন বন্ধুর মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হবে 15,000 টাকা ইস্টু 10,000 টাকা ইস্টু 25,000 টাকা। যেহেতু প্রত্যেকটি টাকা, সেজন্য আমরা টাকাটাকে লিখছি না, 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। তাহলে তাদের অনুপাতে কি দাঁড়াচ্ছে? 15:10 ইস্টু 25। এবার 5 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করছি, তাহলে কি দাঁড়াচ্ছে? 3:2:5। এটাই হলো তাদের মূলধনের অনুপাত। এবার বছরান্তে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে লোকসান বা ক্ষতি যদি হয়, তাহলে সেটাও মূলধনের অনুপাতেই তাদের মধ্যে বণ্টিত হবে। তাদেরকে নিজের মূলধন থেকে আরও টাকা দিতে হবে ক্ষতিটাকে পূরণ করার জন্য। তাহলে এক্ষেত্রে বৎসরান্তে 2500 টাকা লোকসান হলো। তাহলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে? তাহলে প্রথমে আমরা শুরু করছি প্রথম বন্ধু সুবীরকে দিয়ে। তাহলে সুবীরকে লোকসানের কত টাকা দিতে হচ্ছে? টোটাল লোকসান হয়েছে আমাদের 2500 ইন্টু লভ্যাংশের অনুপাত সুবীরের ক্ষেত্রে 3/3 + 2 + 5। তাহলে 3/3
3 প্লাস 2 প্লাস 5, এত টাকা দিতে হবে। এবার সুবীরের লোকসানের তাহলে এটার মান কত হচ্ছে? 2500, তার সাথে 3 প্লাস 2 মানে 5, তার সাথে 5 যোগ করলে 10, তাহলে তার মান দাঁড়াচ্ছে 250 ইন্টু 3। তাহলে আমরা কত পাচ্ছি? 750 টাকা। তাহলে লোকসানের এত টাকা সুবীরকে দিতে হচ্ছে। তাহলে দ্বিতীয় বন্ধু কে ছিল? সনাতন। সনাতনকে কত টাকা দিতে হবে? সনাতনকে লোকসানের মোট লোকসান 2500। এবার কি অনুপাতে হচ্ছে এটা? 2/3 প্লাস 2 প্লাস 5। তাহলে 2/3 প্লাস 2 প্লাস 5, তাহলে এত টাকা দিতে হচ্ছে। এবার সেটার পরিমাণটা তাহলে কত? 2500 ইন্টু 2, নিচে আবার সেই 10 হচ্ছে, তাহলে এর মান কত দাঁড়াচ্ছে? 10-এর এইটা কেটে গেল, একটা শূন্য, তাহলে 250 ইন্টু 2 মানে 500 টাকা। তাহলে সনাতনকে দিতে হচ্ছে 500 টাকা। এবার নাসেরকে কত দিতে হবে? তাহলে নাসেরকে লোকসানের 2500 কত ভাগ দিতে হবে? 5/3 প্লাস 2 প্লাস 5, এত টাকা দিতে হবে। তাহলে পরিমাণটা কত দাঁড়াচ্ছে? 2500 ইন্টু 5 বাই, মানে 10 হচ্ছে, 3 প্লাস 2 প্লাস 5, তাহলে 25, এখানে 10-এর এখানে একটা শূন্য এখানে কেটে গেল, তাহলে 250 ইন্টু 5, তাহলে 1250 টাকা। তাহলে অতএব সুবীর, সনাতন ও নাসেরকে যথাক্রমে 750 টাকা, 500 টাকা এবং নাসেরের ক্ষেত্রে কত? 1250 টাকা লোকসানের জন্য দিতে হবে। এবার আমরা আসছি 3 নম্বর অঙ্কে। একটি অংশীদারি কারবারে 3 জন লোকের মূলধনের অনুপাত 3:5:8। প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা 60 টাকা কম। এবার ব্যবসায় মোট লাভ কত? তাহলে এখানে যেহেতু আমাদের 3 জনের মূলধনের অনুপাত বলা হয়েছে, তাহলে আমরা এখানে একবার লিখি যে 3 জন লোকের মূলধনের অনুপাত
অনুপাত কত বলা হয়েছে? 3:5:8। এবার আমরা জানি যে লভ্যাংশ তাদের মূলধনের অনুপাতেই বণ্টিত হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 3 জনের লভ্যাংশ ধরি 3 জনের লভ্যাংশ যথাক্রমে মূলধনের অনুপাতে হবে। কত হবে? 3x প্রথমটা, তাহলে পরেরটা কত? 5x এবং শেষেরটা কত? 8x। তাহলে 3 জনের লভ্যাংশ যথাক্রমে 3x, 5x এবং 8x। যদি তাই হয় তাহলে প্রশ্নে আরেকটা লাইন বলা আছে যে প্রথম জনের লভ্যাংশ তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা 60 টাকা কম। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে প্রথম জনের লভ্যাংশ ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে তৃতীয় জনের লভ্যাংশ কি বলা আছে? তৃতীয় জনের লভ্যাংশ অপেক্ষা 60 টাকা কম। তাহলে তৃতীয় জনের লভ্যাংশ থেকে যদি আমরা 60 টাকা মাইনাস করি তাহলে আমাদের প্রথম জনের লভ্যাংশ চলে আসছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে প্রথম জনের লভ্যাংশ আমরা কত ধরেছি? 3x, সেটা ইকুয়ালস টু তৃতীয় জনের লভ্যাংশ কত? 8x। তাহলে 8x মাইনাস 60 এর সাথে 3x সমান। বা এবার যদি 8xটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হবে? 3x মাইনাস 8x হয়ে যাবে, প্লাস থেকে মাইনাস, যেহেতু আমরা ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসছি। আর এদিকে আছে মাইনাস 60। তাহলে প্লাস 3x মাইনাস 8x মানে এখান থেকে আমরা কত পাচ্ছি? মাইনাস 5x। আর এখানে আছে মাইনাস 60। তাহলে উভয় পক্ষেই মাইনাস, তাহলে মাইনাসটা কেটে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি বা 5x ইকুয়ালস টু 60। তাহলে x এর মান কত হবে? 60/5 মানে 12। তাহলে x যদি 12 হয় তাহলে প্রশ্নে আমাদের কি চেয়েছে? যে ব্যবসায় মোট লাভ কত। তাহলে এবার আমাদের লভ্যাংশগুলো আমরা কি কি ধরে নিয়েছি? 3x, 5x আর 8x। তাহলে মোট লাভ বলতে আমাদের সবকটা লভ্যাংশকে একত্রিত করতে হবে। তাহলে ব্যবসায় মোট লাভ মানে প্রথম জনের লাভ 3x, তারপরের জনের লাভ আর শেষ জনের লাভ হলো 8x। তাহলে সবকটাকে একসাথে যুক্ত করলে আমরা কি পাচ্ছি? 3x প্লাস 5x প্লাস 8x মানে 3 আর 5-এ 8, তাহলে 8 প্লাস 8 16x। এবার প্রতিটি x এর মান আমরা কত পেয়েছি? 12 টাকা, যে টাকার হিসাব হচ্ছে, তাহলে 12 টাকা। তাহলে 16 × 12 এত টাকাই হবে মোট লাভ। এবার 16কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি 192 টাকা। এটা হলো ব্যবসায় মোট লাভ। তাহলে এটাই আমাদের নির্ণেয় উত্তর। এবার আমরা আসছি 4 নম্বর অঙ্কে। এ এবং বি 15,000 টাকা এবং 45,000 টাকা দ্বারা একটি ব্যবসা শুরু করি। 6 মাস পর বি 3,030 টাকা লাভ করে। এ এর লাভ কত? তাহলে এখানে কি বলেছে? যে এ এবং বি 15,000 এবং 45,000 টাকা করে রেখেছে। তাহলে এ এবং বি এর মূলধনের অনুপাত কি হবে?
এবং বি এর মূলধনের অনুপাত হবে 15,000 ইস্টু 45,000। এবার এটাকে আমরা কি লিখতে পারি? 15:45 মানে 1:3, কারণ 15কে 15 আর 3 15 45, তো 15 দিয়ে ভাগ করেছি। তাহলে এবার বলা হয়েছে প্রশ্নে যে 6 মাস পর বি 3030 টাকা লাভ করে। এবার আমরা যেহেতু জানি যে লভ্যাংশ আমাদের মূলধনের অনুপাতে বণ্টিত হয় যদি একই সময়ের জন্য মূলধন নিয়োজিত করা হয় সেক্ষেত্রে, তাহলে এক্ষেত্রেও তাই হচ্ছে যে লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হবে। ধরি এ এর লাভ এক্স এবং বি এর লাভ 3x। কারণ কি, এটা মূলধনের অনুপাতে হচ্ছে। এ এর লাভ যদি x হয় তাহলে বি এর ক্ষেত্রে হবে 3x। এবং প্রশ্নানুসারে আমাদের বলা হয়েছে যে বি এর লাভ 3030 টাকা, অর্থাৎ 3x আমরা লিখতে পারি 3030 টাকা। যদি তাই হয় তাহলে x কত হচ্ছে 3030 বাই 3 মানে কত 1010 টাকা। তাহলে এ এর লাভ কত পাচ্ছি? যেহেতু আমরা ধরে নিয়েছি যে এ এর লাভ x, তাহলে এ এর লাভ x টাকা, অর্থাৎ কত টাকা হচ্ছে? এক্সট্রার মান আমরা এক্ষুনি বার করলাম 1010 টাকা। এটাই হলো আমাদের নির্ণেয় উত্তর। এবার আসছি 5 নম্বর অঙ্কে। একটি ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধন অপেক্ষা 1.5 গুণ বেশি। বছরের শেষে বি 1500 টাকা লাভ করে, তাহলে সেই বছরের শেষে এ এর লাভ কত? এবার এখানে বলা হয়েছে এ এর মূলধন বি এর মূলধন অপেক্ষা 1.5 গুণ বেশি। তাহলে প্রথমে আমাদের কি ধরে নিতে হবে? ধরি বি এর মূলধন x টাকা, তাহলে এ এর মূলধন কত হবে? বি অপেক্ষা 1.5 গুণ বেশি। যদি এখানে বলা হতো যে এ এর মূলধন বি এর 1.5 গুণ, তাহলে আমরা কি ধরতাম? এই x যদি বি হয় তাহলে আমরা ধরতাম 1.5 গুণ, অর্থাৎ 1.5 মানে কত? 3/2। তার মানে 3/2x হবে আমাদের এ এর মূলধন। কিন্তু এখানে কি বলা হয়েছে? এখানে বলেছে 1.5 গুণ বেশি, অর্থাৎ এখানে x এর সাথে এই 3/2x কে যুক্ত করতে হবে। তাহলে x প্লাস 3/2x মানে কত টাকা হচ্ছে? 5/2x। এবার বছরের শেষে বি 1500 টাকা লাভ করছে। তাহলে মূলধন যদি আমরা ধরি x, তাহলে a এর মূলধন 5/2x। তাহলে সেক্ষেত্রে a এবং b এর মূলধনের অনুপাত কত হচ্ছে? a এবং b এর মূলধনের অনুপাত a এবং b এর মূলধনের অনুপাত কত হচ্ছে? a প্রথমে আছে, তার মানে 5/2x = x। তাহলে এবার উভয় পক্ষকে আমরা কি করলাম? এখানে 2 দিয়ে গুণ করলাম,
তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো 5x, এটাকে 2 দিয়ে গুণ করলে এই 2 কেটে যাচ্ছে, আর এখানে হচ্ছে 2x, অর্থাৎ xটা যেহেতু এখানে সমান উভয় ক্ষেত্রেই x আছে, তাহলে a এবং b এর মূলধনের অনুপাত দাঁড়াচ্ছে 5:2। এবার আমাদের b এর লাভে আসা যাক, সেটা হলো 1500 টাকা। এবার মূলধনের অনুপাতে আমাদের লভ্যাংশ বণ্টিত হবে, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে মনে করি a এর লাভ মূলধনের অনুপাতে হচ্ছে, সেক্ষেত্রে এটা কত হচ্ছে 5y টাকা। b এর লাভ 2y টাকা, কারণ আগেই আমরা মূলধনের অনুপাত পেয়েছি 5:2। তাহলে সেক্ষেত্রে আমাদের সেই বছরের শেষে a এর লাভ কত বার করতে হবে। তাহলে প্রশ্নানুসারে কি বলা হয়েছে, প্রশ্নানুসারে b এর লাভ বলে দেওয়া হয়েছে 1500 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2y = 1500। তাহলে y এর ভ্যালু কত, 1500/2 মানে 750 টাকা। এবার আমরা a এর লাভ বার করব, তাহলে a এর লাভ কত হচ্ছে 5y। 5y মানে কত, 5 × 750। তাহলে এর মান দাঁড়াচ্ছে 3750 টাকা। তাহলে b এর লাভ যদি 1500 টাকা হয়, তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে বলতে পারি যে সেই বছরের শেষে a এর লাভ সেই বছরের শেষে a এর লাভ হবে 3750 টাকা। এবার আমরা আসছি 6 নম্বর অঙ্কে। a ও b যথাক্রমে 6200 টাকা এবং 10,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করল। তারা ঠিক করলো যে ব্যবসা দেখাশোনার জন্য a লাভের 20% পাবে এবং বাকি লাভের 10% আমাদের সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। এরপর বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। বছরের শেষে মোট লাভ যদি 45,000 টাকা হয়, তাহলে a মোট কত টাকা পাবে। তাহলে প্রথমে এখানে যেটা বলা হয়েছে যে মোট লাভ বলা হয়েছে 45,000 টাকা, এবং আমরা এখানে দেখছি যে লাভকে আমরা প্রথমে 20% a কে দিয়ে দিচ্ছি ব্যবসা দেখাশোনার জন্য, বাকি লাভের 10% আমরা সঞ্চয় বাবদ গচ্ছিত থাকছে এবং তারপরে সেটা মূলধনের অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে প্রথমে আমরা এখানে লিখি যে বছরের শেষে মোট লাভ, বছরের শেষে মোট লাভ ইকুয়ালস টু 45,000 টাকা। এবার তাহলে লাভের এই যে 20% বলেছে, সেটা মানে কত, লাভের 20% মানে 45,000-এর 20% করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো 4,000
500 ইন্টু 2 মানে 9,000 টাকা। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে এই 9,000 টাকা একে ব্যবসা দেখাশোনার জন্য দেওয়া হয়েছে। তাহলে প্রশ্নানুসারে লাভের 20% অর্থাৎ 9,000 টাকা একে ব্যবসা দেখাশোনার জন্য দেওয়া হলো। এরপর কি আসছে? বাকি লাভের 10%। তাহলে বাকি লাভটা কত সেটা আগে বের করি। বাকি লাভ, আগে কত টাকা লাভ ছিল? টোটাল 45,000। সেখান থেকে কত একে আমরা দেখাশোনার জন্য দিয়ে দিলাম এক্ষুনি, সেটা হলো 9,000 টাকা। তাহলে 45,000 থেকে 9,000 বাদ দিলে আমরা পাচ্ছি কত? 36,000। বাকি লাভ এত টাকা। তাহলে বাকি লাভের 10% মানে কত? বাকি লাভের 10% হলো 36,000-এর 10%, মানে এখানে আমরা পাচ্ছি 3600 টাকা। এবার এটাকে কি করা হচ্ছে? সঞ্চয় বাবদ গচ্ছিত রাখা হচ্ছে। অতএব প্রশ্নানুসারে বাকি লাভের 10% অর্থাৎ 3600 টাকা সঞ্চয় বাবদ গচ্ছিত থাকবে। এবার বলা হয়েছে এরপর বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। এরপর তাহলে কত থাকছে? এবার বাকি লাভ এরপর কত থাকছে সেটা হলো, এখানে বেঁচে ছিল কত? 36,000, সেখান থেকে আবার 3600কে বাদ দিলাম। তাহলে 36,000 মাইনাস 3600, তাহলে কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি হলো 32,400 টাকা। তাহলে 32,400 টাকা হলো বাকি যে লাভটা বেঁচে আছে এবং যেটাকে আমাদের মূলধনের অনুপাতে ভাঙতে হবে। তাহলে প্রথমেই আমরা মূলধনের অনুপাতটা এবার বার করে নিই। প্রশ্নে কি বলা আছে? এ বি যথাক্রমে 6,200 টাকা আর 10,000 টাকা জমা দিচ্ছে। তাহলে এ এবং বি এর মূলধনের অনুপাত কত হচ্ছে? একটা হলো 6,200 টাকা আর পরের জন হলো 10,000 টাকা। তাহলে এদের অনুপাত হিসেবে কত পাচ্ছি? 62:100, মানে কত হচ্ছে? 31:50। এটা হলো এদের মূলধনের অনুপাত।
এবার মূলধনের অনুপাতে এই লাভটা কত, 32,400 টাকা। এবার ভাঙব, তাহলে বাকি লাভ অর্থাৎ 32,400 টাকার মধ্যে এ পাবে কত টাকা? এ পাবে হলো মূলধনের অনুপাতে বণ্টিত হবে, অর্থাৎ 32,400 টাকার 30/31 প্লাস 50, এত অংশটা পাবে এ। এবার এখান থেকে এ পাচ্ছে কত, 32,400 ইন্টু 31/31 প্লাস 50 মানে এখানে 81। তাহলে 81 দিয়ে যদি এটাকে 4 দিয়ে কাটা যায়, তাহলে 400 মানে 81 ইন্টু 400 করলে আমরা 32,400 পাচ্ছি। তাহলে এক্ষেত্রে দাঁড়াচ্ছে হলো 400 ইন্টু 31 মানে 12,400 টাকা। তাহলে প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে এ মোট কত টাকা পাবে। তাহলে বি এর আমাদের বার করার প্রয়োজন নেই, এ মোট কত টাকা পাবে। তাহলে এ এখান থেকে পাচ্ছে 12,400 টাকা, এর আগে দেখাশোনার জন্য একে আর একটা টাকা দেওয়া হয়েছে। তাহলে এ লাভের 20% অর্থাৎ এ প্রথমেই 9,000 টাকা আরও পেয়েছে। তাহলে এবার আমাদের এ মোট, অতএব এ মোট টাকা পাবে কত টাকা? এই 12,400-র সাথে আমাদের আগেকার 9,000 টাকাটা অ্যাড করতে হবে। এটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাচ্ছি 12,000 প্লাস 9,000, সেটা হচ্ছে আমাদের 21,000, ওদিকে 400, তার মানে 21,400 টাকা। তো 21,400 টাকা হলো এ মোট পাবে। এবার আমরা আসছি 7 নম্বর অঙ্কে। বছরের প্রথমে এ এবং বি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন। 5 মাস পর এ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে প্রত্যেকের লাভের অংশ নির্ণয় করে। তাহলে এক্ষেত্রে এ এবং বি এর বিনিয়োগের সময়কাল কিন্তু বিভিন্ন হয়ে যাচ্ছে, কারণ এ প্রথমে 24,000 টাকা দিচ্ছে এবং 5 মাস পরে আবার 12,000 টাকা দিচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 1 বছরে এ এর 24,000 টাকা খাটে 5 মাস এবং আরও 12,000 টাকা যোগ করার পর 24,000 প্লাস 12,000 টাকা খাটে বাকি 7 মাস। বি এর ক্ষেত্রে কি হচ্ছে? 1 বছরে বি এর
30,000 টাকা খাটে 12 মাস। আমরা এর আগে প্রয়োজনীয় তথ্যাবলী পড়ার সময় আমরা জেনেছিলাম যে যদি বিনিয়োগের সময়কাল বিভিন্ন হয় তখন আমরা কিন্তু লভ্যাংশের অনুপাতটা মূলধনের অনুপাত অনুযায়ী হবে না। সেক্ষেত্রে লভ্যাংশের অনুপাত আমাদের মূলধন এবং কত সময়কাল ধরে সেই বিনিয়োগটা ছিল সেই সময়কালের সাথে মূলধনকে গুণ করে আমাদের লভ্যাংশের অনুপাত বার করতে হবে। তাহলে এক্ষেত্রে এ এবং বি এর লভ্যাংশের অনুপাত কত হচ্ছে? এর ক্ষেত্রে 24,000 টাকা খাটছে 5 মাসের জন্য, তাহলে 24,000 ইন্টু 5, তার সাথে 24 প্লাস 12,000 মানে 36,000, সেটা খাটছে 7 মাসের জন্য। তাহলে 36,000 ইন্টু 7 ইস টু বি এর জন্য কি হচ্ছে 30,000 টাকাই খাটছে 12 মাসের জন্য, তাহলে 30,000 ইন্টু 12। এবার 24কে 5 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে এদিকে 120, 1 2 3টে শূন্য, তার সাথে 4 2 5 2 0 0 0 ইস টু তাহলে এখান থেকে দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 25 3 7 2 0 0 0 ইস টু 3 6 0 0 0। তাহলে এদের লভ্যাংশের অনুপাত দাঁড়াচ্ছে লভ্যাংশের অনুপাত দাঁড়াচ্ছে 3 7 2 3টে শূন্য আর এদিকে 3 6 4টে শূন্য। তাহলে এদিক থেকে আমরা কত পাচ্ছি 372 ইস টু 360, আর সেটাকে ভাঙলে মানে 12 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি এদিকে 31 ইস টু 30। এবার প্রশ্নে আমাদের কি বার করতে বলা হয়েছে? যদি বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হয় তাহলে প্রত্যেকের লাভের অংশ। তাহলে মোট লাভ হচ্ছে আমাদের 14,030 টাকা। তাহলে এর লভ্যাংশ কত হবে? এর লভ্যাংশ হবে 14,030 মোট লাভের 31/31 প্লাস 30 এত অংশ। তাহলে 14,030 ইন্টু 31, 31-এর সাথে 30কে যোগ করলে আমরা পাচ্ছি 61। তাহলে এখানে দাঁড়াচ্ছে 14,030 বাই 61 করলে দাঁড়াচ্ছে 230। তাহলে 230 ইন্টু 31, 230 ইন্টু 31 কত হচ্ছে 7,130 টাকা। এবার আসছি বি এর লভ্যাংশ। তাহলে বি এর
লভ্যাংশ হচ্ছে 14,030 ইন্টু 30/31 প্লাস 30, কারণ আমরা লভ্যাংশের অনুপাতটা পেয়েছি 31:30, তাহলে বি এর ক্ষেত্রে 30 বাই এখানে 31 আর 30কে যোগ করলে 61, তাহলে 14,030 টু 30/61, তাহলে এই 14,030কে যদি 61 দিয়ে ভাগ দিই তাহলে 230 পাচ্ছি, এটা আগেই দেখেছি। এটা ইন্টু 30 করলে আমরা পাচ্ছি 6,900 টাকা। অতএব এ এর লভ্যাংশ 7,130 টাকা এবং বি এর লভ্যাংশ 6,900 টাকা। এটাই হলো আমাদের নির্ণেয় সমাধান। এবার আসছি 8 নম্বর অঙ্কে। ABC যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। এ বি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয় এবং বি সি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয়। তাহলে 1,08,000 টাকার ওপর মোট লাভ তিনজনের মধ্যে ভাগ কর। এক্ষেত্রে আমাদের বলে দেওয়া হয়েছে ABC যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে ABC আলাদা আলাদাভাবে কত টাকা দিয়েছে সেটা এখানে বলা নেই। তাহলে এখানে বলা হয়েছে এ বি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয়, বি সি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয়। তাহলে প্রথমেই আমরা ধরি সি এর মূলধন x টাকা। সি এর মূলধন যদি x টাকা হয় তাহলে বি এর মূলধন কত হবে? বি এর মূলধন প্রশ্নানুসারে বি এর মূলধন কত টাকা হবে? বলা হয়েছে বি সি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয়, তাহলে বি এর মূলধন x প্লাস 20,000 টাকা। আবার বলা হয়েছে এ বি অপেক্ষা 20,000 টাকা বেশি দেয়, তাহলে আবার আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে এর মূলধন বি অপেক্ষা 20,000 টাকা বেশি। বি এটা, এর থেকে 20,000 আরও বেশি, তার মানে এক্স প্লাস 20,000 প্লাস আরও 20,000 মানে কত দাঁড়াচ্ছে? এক্স প্লাস 40,000। এবার আমরা যেহেতু জানি যে এরা যৌথভাবে টোটাল কত টাকা দিয়েছে 1,80,000, তাহলে এবার আমরা লিখতে পারি আবার যে প্রশ্নানুসারে এর কত টাকা? x প্লাস 40,000, বি এর কত টাকা? x প্লাস 20,000 আর সি এর x। এই টোটাল টাকাটা আমাদের 1,80,000 সাথে সমান। বা এখানে কটা x আছে? একটা, দুটো, তিনটে, তাহলে 3x প্লাস 40,000 প্লাস 20,000 কত হচ্ছে? 60,000, 4 ইকুয়ালস টু 1,80,000। এবার
আমরা লিখছি যে 3x প্লাস 60,000 ইকুয়ালস টু 1,80,000। তাহলে 3x ইকুয়ালস টু কত? যদি 60,000টাকে আমরা ডান দিকে নিয়ে যাই কি হবে? প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। 1,80,000 মাইনাস 2, 3, 4, 60,000। তাহলে 3x এর মান কত দাঁড়াচ্ছে? 1,80,000 থেকে 60,000 বাদ দিলে 1,20,000। তাহলে x এর মান কত দাঁড়াচ্ছে? 1,20,000 বাই 3, তার মানে 40,000। তাহলে প্রশ্নে কি চাওয়া হয়েছে? 1,08,000 টাকার ওপর মোট লাভ তিনজনের মধ্যে ভাগ কর। তাহলে 1,08,000 টাকা যদি মোট লাভ হয় তাহলে মূলধনের অনুপাতে এই লভ্যাংশটা বণ্টিত হবে। তাহলে আগে আমাদের কি বার করতে হবে? এ বি সি এর মূলধনের অনুপাত। এবার এর টাকায় আমরা কি পেয়েছি? x প্লাস 40,000। x এর ভ্যালু পেলাম 40, তাহলে x প্লাস 40 মানে কত? 40, 40, 80,000। তাহলে a এর মূলধন আমরা পেলাম 80,000 ইস টু b এর মূলধন। b এর মূলধন x প্লাস 20,000, x 40,000 প্লাস 20,000 মানে 60,000। আর c এর মান তো x এর সাথে সমান মানে 40,000। তাহলে এদের অনুপাতে আমরা কি পাচ্ছি? 8:6:4 মানে আমরা পাচ্ছি 4:3:2। এটা হলো তাদের মূলধনের অনুপাত। এবার যত টাকা লাভ হয়েছে, অর্থাৎ মোট লাভ এখানে বলা হয়েছে 1,08,000। তাহলে এ কত পাবে? তাহলে এ এর লভ্যাংশ, এ এর লভ্যাংশ কত হবে? 1,08,000 ইন্টু তার আমরা মূলধনের অনুপাত পেয়েছি কত? 4:3:2 মানে 4/4 প্লাস 3 প্লাস 2, 4/4 প্লাস 3 প্লাস 2। তার মান কত দাঁড়াচ্ছে? 1,08,000 ইন্টু 4/4 প্লাস 3 মানে 7 প্লাস 2 মানে 9। তাহলে 9 দিয়ে এটা কাটছে, কেটে হচ্ছে এখানে 12,000 ইন্টু 4 মানে 48,000 টাকা। বি এর লভ্যাংশ ইকুয়ালস টু আবার 1,08,000 ইন্টু 3/4 প্লাস 3 প্লাস 2। তাহলে এক্ষেত্রে এটা দাঁড়াচ্ছে 1,08,000 ইন্টু 3/9। 9 দিয়ে এটা কাটলে আমরা 12,000 পাচ্ছি। 12,000 ইন্টু 3 মানে 36,000 টাকা। আর সি এর লভ্যাংশ $1,08,000 ইন্টু 2/4 প্লাস 3 প্লাস 2। 9 দিয়ে এটা কাটছে 12,000
ইন্টু 2 মানে 24,000। তাহলে এর লভ্যাংশ হচ্ছে 48,000 টাকা, বি এর লভ্যাংশ হচ্ছে 36,000 টাকা, আর সি এর লভ্যাংশ হচ্ছে 24,000 টাকা। তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমাধান। এবার আমরা আসছি 9 নম্বর অঙ্কে। কমল, শুভেন্দু ও নৌশাদ কোনো যৌথ ব্যবসায় 8,000 টাকা, 6,000 টাকা ও 4,000 টাকা বিনিয়োগ করল। স্থির হলো যে ব্যবসা পরিচালনার জন্য নৌশাদ মোট লাভের 12.5% পাবে এবং লাভের অবশিষ্ট অংশ তিনজনের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করা হবে। যদি কোনো এক বছর কমল নৌশাদের চেয়ে 75 টাকা বেশি পায়, তবে সে বছর মোট লাভের পরিমাণ কত এবং লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। তাহলে প্রথমে মোট লাভের পরিমাণ আমরা ধরে নিচ্ছি। ধরি মোট লাভের পরিমাণ, ধরি মোট লাভের পরিমাণ হলো x টাকা। এবার এই x টাকার মধ্যে প্রথমেই এই 12.5% নৌশাদ পাবে। তাহলে মোট লাভের 12.5%, সেটা কত হবে? x এর 12.5% মানে কত হচ্ছে? x এর 25/2% মানে দাঁড়াচ্ছে হলো এত। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি 25x/200 এত টাকা, বা কাটাকুটি করলে দাঁড়াচ্ছে x/8 এত টাকা। এই টাকাটা কে পাবে? নৌশাদ পাবে ব্যবসা পরিচালনা করার জন্য। তাহলে প্রশ্নানুসারে নৌশাদ x/8 টাকা পাবে ব্যবসা পরিচালনার জন্য। ব্যবসা পরিচালনার জন্য। এবার তাহলে বাকি লাভ কত থাকছে? তাহলে বাকি লাভ থাকছে, টোটাল আমরা কত ধরেছিলাম x, সেখান থেকে x/8 নৌশাদের কাছে চলে গেল। তাহলে বাকি কত থাকলো? x - x/8 মানে 7x/8 টাকা। এবার বলা হয়েছে লাভের অবশিষ্ট অংশ। তো লাভের অবশিষ্ট অংশ তিনজনের মধ্যে মূলধনের অনুপাতে ভাগ করা হবে। তাহলে এবার মূলধনের অনুপাতটা দেখে নিই। কমল, শুভেন্দু আর নৌশাদ 8,000, 6,000 এবং 4,000 টাকা দিচ্ছে। তাহলে কমল, শুভেন্দু ও নৌশাদের মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত কত? 8,000, 6,000 = 4,000। তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে? 8:6:4।
4 মানে 4:3:2। এবার এই বাকি লাভটা আমাদের মূলধনের অনুপাতে কমল, শুভেন্দু এবং নৌশাদের মধ্যে ভাগ হবে। তাহলে এখানে কমলের লভ্যাংশ হলে কত হচ্ছে? 7x/8, এটা হলো বাকি লাভ, ইন্টু 4/4 + 3 + 2। তাহলে দাঁড়াচ্ছে 7x/8 ইন্টু 4/4, এর পর 5 6 7 8 9, আর এখানে 2 দিয়ে এটা কেটে যাচ্ছে। এখানে দাঁড়াচ্ছে 7x/80, এত টাকা। তারপর শুভেন্দু এর লভ্যাংশ, হচ্ছে মোট কত? 7x/8 হলো বাকি লাভ। 7x/8 ইন্টু 3/4 + 3 + 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে 7x/8, এখানে 3, নিচে 4 + 3 + 2 মানে 9, 3 দিয়ে কাটছে, তাহলে 7x/24, এত টাকা। আর নৌশাদের টাকা হলো লভ্যাংশ, লভ্যাংশ কত হচ্ছে? 7x/8 বাকি লাভ ইন্টু 2/4 + 3 + 2, তাহলে এখানে দাঁড়াচ্ছে 7x/8 ইন্টু 2/9, তাহলে এটা কাটছে হলো 4 দিয়ে, 4 9 36, তাহলে 7x/36, এত টাকা। লভ্যাংশ থেকে কমল পাচ্ছে হলো 7x/18, শুভেন্দু পাচ্ছে 7x/24, আর নৌশাদ পাচ্ছে 7x/36। এবার প্রশ্নে বলা আছে যে যদি কোনো এক বছর কমল নৌশাদের চেয়ে 75 টাকা বেশি পায় তবে সে বছর মোট লাভের পরিমাণ কত? এবার দেখতে হবে নৌশাদ মোট কত টাকা পায়। নৌশাদ মোট টাকা পায় কত? মোট টাকা পায় প্রথমে x/8 টাকা, প্রথমেই নৌশাদ পেয়েছে x/8 টাকা, কারণ হলো মোট লাভের 12.5% পাচ্ছে ব্যবসা পরিচালনা করার জন্য, এবং তারপর লভ্যাংশ হিসেবে পাচ্ছে আরও 7x/36, তাহলে মোট টাকা পাচ্ছে। এবার 36-এর সাথে 8-এর লসাগু করলে আমরা পাচ্ছি 4 9 36, 4 2 8, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 8 9 72, তাহলে 72, আর এদিকে 9x হচ্ছে ওপরে, আর এখানে 36 2 72, তাহলে এদিকে 14, তাহলে 14 আর 9 হচ্ছে 23x,
বাই 72 টাকা, তাহলে নৌশাদ মোট পাচ্ছে এত টাকা। এবার প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে কমল নৌশাদের চেয়ে 75 টাকা বেশি পাচ্ছে একটি বছর। তাহলে কমল কত পাচ্ছে সেটা একবার দেখে নেওয়া যাক। কমল পাচ্ছে হলো 7x/18, আর নৌশাদ মোট পাচ্ছে এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে 7x/18 কমল যেটা পাচ্ছে সেটা নৌশাদের পাওয়া মোট টাকার তুলনায় বেশি। কত বেশি? 75 টাকা বেশি। তাহলে প্রশ্নানুসারে আমরা এটা লিখতে পারি। তাহলে 4 18 দিয়ে 72, তাহলে এদিকে 72টা নিলে ওপরে আসছে 4 7 28 মাইনাস 23x ইকুয়ালস টু 75। যদি আমরা এখানে লিখি, বা 28 থেকে 23কে বাদ দিলে ওপরে কি থাকছে? 5x, নিচে 72 ইকুয়ালস টু 75। তাহলে কি দাঁড়াচ্ছে? 5x ইকুয়ালস টু 72 ইন্টু 75। তাহলে x ইকুয়ালস টু কত? 72 ইন্টু 75 বাই 5। তাহলে এদিকে কাটলে 5 একে 5, 5 5 25, 5 15 75। তাহলে 72 ইন্টু 15, মানে এখানে যদি 72 ইন্টু 15 করি তাহলে আমরা কত পাচ্ছি? 1080 টাকা। তাহলে প্রশ্নে আমাদের কি চেয়েছে? প্রশ্নে চাওয়া হয়েছে যে মোট লাভের পরিমাণ, তারপর লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে। তাহলে মোট লাভের পরিমাণ হলো x টাকা, তাহলে x আমরা এক্ষুনি বার করলাম 1080, আর কে কত টাকা পাবে লভ্যাংশ থেকে, এবার সেটা দেখে নেওয়া যাক। তা অতএব মোট লাভ হচ্ছে 1080 টাকা, আর লভ্যাংশ থেকে কমল পাবে হলো 7x/18। শুভেন্দু পাচ্ছে 7x/24, আর নৌশাদ পাচ্ছে 7x/36 লভ্যাংশ থেকে। তাহলে 7x/18 পাচ্ছে কমল, শুভেন্দু পাচ্ছে হলো 7x/24, আর নৌশাদ পাবে 7x/36। তাহলে এবার 7x/18 মানে আমরা কত পাচ্ছি? x এর জায়গায় 1080 বসিয়ে দিচ্ছি, তাহলে 7 ইন্টু 1080/18, সেটা করলে আমরা পাচ্ছি হলো 1080/18 করলে আমরা পাচ্ছি 60, মানে 6 দিয়ে যাচ্ছে, তাহলে 7 আর 6 মানে 420 টাকা। এদিকে 7 ইন্টু 1080/24, সেক্ষেত্রে আমরা পাচ্ছি হলো 1080/24 যদি করি তাহলে আমরা পাচ্ছি 45। তাহলে 45 ইন্টু
7 করলে আমরা পাচ্ছি 315 টাকা। আর এক্ষেত্রে 7 ইন্টু 1080/36, তাহলে 1080/36 করলে আমরা পাচ্ছি 30 ইন্টু 7 মানে 210 টাকা। তাহলে মোট লাভ পেয়ে গেলাম 1080 টাকা। আর লভ্যাংশ থেকে কমল পাবে হলো 420 টাকা, শুভেন্দু পাবে 315 টাকা এবং নৌশাদ পাবে 210 টাকা। এবার আমরা আসছি 10 নম্বর অঙ্কে। বছরের প্রথমে দুই বন্ধু সুজিত ও চন্দন যথাক্রমে 6000 টাকা ও 5000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করে। কয়েক মাস পরে তাদের এক বন্ধু প্রদীপ 6000 টাকা মূলধন দিয়ে ওই ব্যবসায় অংশীদার হলো। 1 বছর পরে ব্যবসায় মোট 15,000 টাকা লাভ হলো এবং প্রদীপ 4000 টাকা পেল। তাহলে সেক্ষেত্রে প্রদীপ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছে? তাহলে প্রথমেই আমাদের ধরে নিতে হবে, ধরি প্রদীপ ব্যবসা শুরু হওয়ার, ব্যবসাটা প্রথমে সুজিত আর চন্দন শুরু করেছিল। তাহলে প্রদীপ ব্যবসা শুরু হবার x মাস, এখানে কিন্তু মাসই চাওয়া হয়েছে, হ্যাঁ, তো সেই জন্য x মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে আমরা বলতে পারি যে সুজিত যে টাকা প্রথমে দিয়েছিল, সুজিত কত টাকা দিয়েছিল? 6000 টাকা। তাহলে সুজিতের 6000 টাকা খাটে 12 মাস। চন্দনের 5000 টাকা খাটে 12 মাস এবং প্রদীপের 6000 টাকা খাটে 12 মাইনাস x মাস, কারণ x মাস পরে ও টাকাটা দিয়ে শুরু করেছিল, ব্যবসার সাথে অংশীদার হয়েছিল, তো সেক্ষেত্রে ওর টাকা কতদিন খাটছে? 12 মাইনাস x মাস। তাহলে সেক্ষেত্রে আমরা 3 বন্ধুর যদি লভ্যাংশের অনুপাত বার করি, তাহলে আমরা আগেও বলেছি যে লভ্যাংশের অনুপাত যখন আমরা বার করছি, সেটি যদি সম্পূর্ণ ক্ষেত্রে সবাই যদি একই সময়ের জন্য বিনিয়োগ করে, তাহলে সেক্ষেত্রে লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাতের মতো হবে। কিন্তু এক্ষেত্রে আমরা কি দেখছি, একজন এক এক সময়ের জন্য রেখেছে, দুজন রেখেছে 1 বছরের জন্য, আবার একজন x মাস পর থেকে রেখেছে। তাহলে এক্ষেত্রে যখন আমরা লভ্যাংশের অনুপাত বার করব, তখন মূলধনের সাথে যত মাস সেই রাশিমালাটা বিনিয়োগ করা ছিল বা নিয়োজিত ছিল, তার সাথে সেই সময়কালকে গুণ করে কিন্তু আমরা অনুপাতটা বার করব। তাহলে এক্ষেত্রে 3 বন্ধু
সুজিত, চন্দন ও প্রদীপের লভ্যাংশের অনুপাতটা আমরা বার করছি, সেটা ইকুয়ালস টু কত হবে? সুজিতের ৬,০০০ টাকা ১২ মাস কেটেছে, তাহলে ৬,০০০ ইন্টু ১২ ইস্টু চন্দনেরও ৫,০০০ টাকা কেটেছে ১২ মাস, আর প্রদীপের ক্ষেত্রে ৬,০০০ টাকাই খেটেছে, কিন্তু ১২ মাইনাস এক্স মাসের জন্য। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ১২ ইন্টু ৬, ৬ ১২ ৭২ ইস্টু তাহলে তিন বন্ধু সুজিত, চন্দন ও প্রদীপের লভ্যাংশের অনুপাত দাঁড়াচ্ছে, প্রত্যেকটাকে যদি আমরা ৬,০০০ দিয়ে ভাগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? ১২, এখানে দাঁড়াচ্ছে ১০, আর এখানে দাঁড়াচ্ছে ১২ মাইনাস এক্স। এটাই হলো এদের লভ্যাংশের অনুপাত। এবার প্রশ্নে বলা আছে মোট লাভ, তাহলে মোট লাভ বলা আছে ১৫,০০০ টাকা, এবং প্রদীপ লভ্যাংশ পেয়েছে কত? ৪,০০০ টাকা। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নানুসারে প্রদীপের লভ্যাংশ কত? ৪,০০০ টাকা। এবার লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হবে, তাহলে সেক্ষেত্রে প্রদীপের লভ্যাংশ কত হওয়া উচিত? এই অনুপাত থেকে আমরা বার করতে পারি, এটা হওয়া উচিত মোট লাভের, মোট লাভ মানে ১৫,০০০ টাকা এর ১২ মাইনাস এক্স বাই ১২ প্লাস ১০ প্লাস ১২ মাইনাস এক্স, এত অংশ। তাহলে সেটা কার সাথে সমান? ৪,০০০ টাকার সাথে সমান, যেটা প্রশ্নে বলা আছে। তাহলে আমরা এখানে আরেকবার লিখে নিচ্ছি যে ১৫,০০০ টাকা ইন্টু ১২ মাইনাস এক্স বাই ১২ প্লাস ১০ প্লাস ১২ মাইনাস এক্স ইকুয়ালস টু ৪,০০০। তাহলে এক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? ১৫,০০০ ইন্টু ১২ মাইনাস এক্স বাই নিচে কত দাঁড়াচ্ছে? ১২ প্লাস ১০ মানে ২২ প্লাস আবার ১২ মানে ৩৪ মাইনাস এক্স নিচে ইকুয়ালস টু ৪,০০০। তাহলে এখানে আমরা বাঁ দিকে ডান দিকে ৩টে শূন্য কেটে যাচ্ছে। তাহলে এবার আমরা উপরে লিখছি ১৫ ইন্টু ১২ মাইনাস এক্স, আর এই অংশটা এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে ৪ ইন্টু ৩৪ মাইনাস এক্স, বা ১৫ ইন্টু ১২ দাঁড়াচ্ছে ১৮০ মাইনাস ১৫ এক্স ইকুয়ালস টু ৪ ৪ ১৬, ৬ হাতে ১, ৩ ৪ ১২, ১ ১৩, ১৩৬ মাইনাস 4x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ১৮০ মাইনাস ১৩৬ ইকুয়ালস টু ১৫x মাইনাস 4x। ১৮০ থেকে ১৩৬ বাদ দিলে দাঁড়াচ্ছে ৪৪ ইকুয়ালস টু, এখানে আমরা পাচ্ছি 11x, অর্থাৎ x এর মান আমরা কি বার করতে পারছি?
x ইকুয়ালস টু 44/11 মানে 4। এবার প্রশ্নে কি চাওয়া হয়েছে? প্রদীপ কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে আমরা প্রথমেই ধরে নিয়েছি প্রদীপ x মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব প্রদীপ 4 মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। ব্যবসায় যোগ দিয়েছিল। এখন আমরা 14 নম্বর অধ্যায়ের শেষ পর্যায়ে চলে এসেছি। এই অধ্যায়ে আমরা অংশীদারি কারবার সম্পর্কে এবং অংশীদার কাকে বলা হয় সেই সম্পর্কে জানলাম। এরপর লভ্যাংশ এবং ক্ষতির বন্টন কিভাবে অংশীদারদের মধ্যে হয় সেই সংক্রান্ত কিছু উদাহরণমালা দেখে নিলাম। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।